ওয়েলকাম টু ডার্ট রোডস। সবার আগে তোমাদের কাছ থেকে একটাই কনফেশন করে নিচ্ছি, সেটা হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ভিডিওটা আমার আপলোড করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমি বারবার ভিডিও এডিটিং করছিলাম, সফটওয়্যারের কিছু গ্লিচ এবং টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ভিডিওটা এক্সপোর্ট করতে পারছি। অ্যাট লাস্ট ভিডিওটা এডিটিং হয়ে গেছে ফাইনাল, এবং আপলোড করে দেবো খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আরও একটা কথা যেটা জানানোর আমার বলতে খুব ভালো লাগছে যে তোমরা দীঘার যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো এবং এত সাপোর্ট করেছো, আমি অভিভূত। তা আমি চাইবো যে তোমরা আমার প্রতিটা ভিডিওকে এইভাবে সাপোর্ট করো এবং ভালোবাসা দেখাও। এটা আমাদেরকে আমাদের মতো ক্রিয়েটারদের খুব মোটিভেট করে আর কি, এবং এই যেরকম যে কাজগুলো করি তাতে এই ব্যাপারটা খুব সাহায্য করে আর কি। তা আমরা ক্রিয়েটাররা অবশ্যই চাই যে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা এইভাবে ব্যাপারটাকে সাপোর্ট করুক আর কি। তা বেশি আমি আর কথা বলবো না, সোজা ভিডিওর কথাই চলে যাচ্ছি। তা ভিডিওটা তোমরা ইন্ট্রোটা দেখেছো, ভিডিওটা শুরু করে দেবো। তার আগে কিছু ইন্ট্রোডাক্টরি ব্যাপার আছে যেগুলো জানানো আমার মনে হয় খুব দরকার। প্রথম কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা বলো হাওড়া বলো, এর কাছাকাছির মধ্যে সব থেকে বিউটিফুল সিনিক বিউটি যদি বলা যায়, খুব কাছাকাছির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে ঘাটশিলা। কলকাতা থেকে ঘাটশিলার ডিস্টেন্সটা একদমই কম, 236 কিলোমিটার। অ্যাকচুয়ালি ঘাটশিলাটা আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছিল, কিন্তু পরে ভাগাভাগির পরে ওটা ঝাড়খণ্ডে চলে যায়। তা এই ঘাটশিলাকে আগে বলা হতো যে আগে যখন মানুষের শরীর টরীর খারাপ হতো তখন হাওয়া বদলের জন্য এই ঘাটশিলাকে বলা হতো, কেন ঘাটশিলার ওয়েদার এত ভালো, গরমে একটা মাঝারি গরম এবং ঠান্ডাতে একটা মাঝারি ঠান্ডা, এই নাতিশীতোষ্ণ টাইপের যে ব্যাপারটা, এটা ঘাটশিলাতে খুব ভালো ছিল, এখনো আছে। আর একটা ব্যাপার হচ্ছে, ঘাটশিলার মধ্যে তোমরা পাহাড় পাবে, খুব সুন্দর একটা ঝর্ণা পাবে, লেক আছে। তাছাড়াও ঘাটশিলার বেশ কিছু কাছাকাছি অনেকগুলো দ্রষ্টব্য জায়গা আছে। আর সুবর্ণরেখা নদী যেটা ঘাটশিলার মধ্যে দিয়ে গেছে, বলতে গেলে কাঁচের মতো যদি হয়, পুরো ট্রান্সপারেন্ট। তুমি সব জায়গাতেই গেলেই ঘাটশিলাতে যে সুবর্ণরেখা নদীটা দেখতে পাবে, এত পরিষ্কার, এইটা আমার খুব ভালো লেগেছে। আমাদের এখানে গঙ্গা নদী আছে, রূপনারায়ণ বলো বা দামোদর যেটাই বলো, প্রচন্ড কি বলবো পলিউটেড হয়ে গেছে। ওখানে কিন্তু সুবর্ণরেখা নদীটা অতটা ব্রড নয় বা চওড়া নয়, জলের পরিমাণটা খুব কম, কিন্তু ওরা নদীটাকে এত পরিষ্কার রেখেছে। আর একটা কথা হচ্ছে, ওখানে গাছ গাছালা খুব মানুষজনের সংখ্যাটা খুব কম। আমাদের এখানে যেমন হিউজ পপুলেশন ডেন্সিটি, ওখানে কিন্তু মানুষজনের সংখ্যাটা কম। আর একটা যেটা খারাপ লাগলো আমার, সেটা হচ্ছে এই রিসেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি দীঘা পুরী প্রচন্ড ক্রাউডেড হয়ে যায়। বিশেষ করে দীঘাকেই বলবো, পা ফেলার জায়গা নেই। ঘাটশিলার মতো এত বিউটিফুল একটা সিনিক বিউটির জায়গা, সেখানে লোকে আর যাচ্ছে না। আমি গেছিলাম, দেখলাম যে লোক নেই প্রপারলি, একদম সিজনে গেছি, কোনো লোক নেই, পুরো ফাঁকা। আর একটা ব্যাপার হচ্ছে, ঘাটশিলাতে হিন্দুস্তান কপার লিমিটেড ছিল, সেটা প্রায় বলতে গেলে বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় চলে এসেছে, ফলে ওখানে মানুষজন প্রায় থাকছেই না। আর একটা যেটা আমার একটু খারাপ লেগেছে, যে বিভূতিভূষণের যে ওখানে অনেকদিন চাকরি করেছিলেন, ওনার স্কুল এবং ওখানে বসত বাড়ি ছিল, সেগুলো প্রায় সরকার সেভাবে কিছু নজরদারি করছে না, যার ফলে জিনিসটা আস্তে আস্তে কি বলবো অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে। ওখানকার কিছু লোক এটাকে এনজিওর মতো করে নিজেরা কষ্টসৃষ্ট করে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছে। যারা আমাদের মতো যারা টুরিস্টরা যায়, তারা ওখানে দেখে এবং ওখান থেকে কিছু চাঁদা কালেকশন করে ওই ব্যাপারটাকে মেনটেন করে। এটা আমার একটা খারাপ লাগলো। যাই হোক, আমি বলবো যে তোমরা দীঘা পুরী যেমন যাচ্ছ সেটা যাও, আমি বলবো না, কিন্তু ঘাটশিলাটা এত সুন্দর জায়গা। পুরুলিয়া একটা স্পট, আর একটা ঘাটশিলা, আমি বলবো এই দুটো এত সুন্দর জায়গা। স্পেশালি আজকের ভিডিওটা ঘাটশিলাকে নিয়ে। রাস্তাঘাটও অসম্ভব ভালো, আমি যদি বলি যে ট্রেন জার্নি যেমন ভালো, তেমনি তোমরা মোটরসাইকেলও যদি বাইক ট্যুরিং করো, সেটাও ঘাটশিলা খুব প্রপার একটা ভালো ট্যুর হবে। ন্যাচারাল বিউটি খুব ভালো, দু সাইডে ধান গাছ টাইপের আছে, তুমি মাঝখান থেকে বাইক চালাবে, টোটালি গাড়ি ঘোড়া সেরকম নেই, পুরোপুরি ফাঁকা রাস্তা, খুব বিউটিফুল একটা জায়গা। আমার পছন্দের একটা জায়গা আমি বলবো ঘাটশিলা। তা যাই হোক, ঘাটশিলার কথা বলতে গেলে, যেহেতু এই ট্যুরটা আমি ট্রেনে করেছি এবং ফ্যামিলির সঙ্গে গেছি, তা আমি ট্রেনের ব্যাপারে কিছু ডিটেলস বলবো। সেটা হচ্ছে, ঘাটশিলা যেতে গেলে অ্যাকচুয়ালি হাওড়া থেকে 3টে ট্রেন আছে। একটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, আর একটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস, আর একটা হচ্ছে হাওড়া ঘাটশিলা মেমু প্যাসেঞ্জার। প্রত্যেকের টাইম টেবিল আছে,
সব থেকে ভোরে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। সেটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 6টা 20 এবং খড়গপুরে পৌঁছায় সেটা হচ্ছে 7টা 50 করে, এবং 7টা 55 নাগাদ খড়গপুর থেকে ছেড়ে দেয়, যেটা ঘাটশিলাতে পৌঁছায় মোটামুটি 9টা 3 সকাল। মানে 9টার মধ্যে তুমি ঘাটশিলায় পৌঁছে যাচ্ছ। তারপরের যে ট্রেনটা আছে সেটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস। সেটা হাওড়া থেকে ছাড়ছে হচ্ছে 6টা 55 এবং খড়গপুরে পৌঁছাচ্ছে হচ্ছে 9টা 19, আর ঘাটশিলাতে পৌঁছাচ্ছে হচ্ছে 9টা 40 থেকে 50। আর তারপরে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে মেমু প্যাসেঞ্জার। তা মেমু প্যাসেঞ্জারটার গল্পটা হচ্ছে, মেমু প্যাসেঞ্জার খড়গপুর পর্যন্ত মোটামুটি কিছু কিছু ট্রেনে কিছু কিছু স্টেশনও গ্যালোপিং হিসাবে কাজ করে। খড়গপুরের পর থেকে কিন্তু সব স্টেশনেই দাঁড়ায়। তা মেমু প্যাসেঞ্জারটার সকালে হাওড়া থেকে ছাড় হচ্ছে 10টা 5, সেটা পাঁশকুড়াতে দাঁড়ায় হচ্ছে 11টা 25, আর খড়গপুরে হচ্ছে 12টা 10, আর ঘাটশিলাতে পৌঁছে হচ্ছে 2টো 5। তা আমি তোমাদের সাজেস্ট করবো যে ঘাটশিলা অ্যাকচুয়ালি 2 দিন 1 রাত্রি ট্যুর। তা তুমি প্রথম দিনেও ট্যুর করবে এবং দ্বিতীয় দিনেও ট্যুর করবে, 2 দিনেই ট্যুর আছে। তা আমি বলবো যে যত সকাল সকাল তুমি পৌঁছাতে পারবে ঘাটশিলা, সেটা তোমার পক্ষেই বেনিফিট। তাহলে প্রথম দিনটা তুমি ম্যাক্সিমাম ট্যুরটা করে নিতে পারবে। তা আমি তোমাদের বলবো তোমরা সবসময় চেষ্টা করবে জনশতাব্দীটা ধরতে, আর যদি একান্ত জনশতাব্দী না হয় তাহলে ইস্পাতটা ধরে নেবে। আমরা কিন্তু দুবারই ইস্পাত ধরেছিলাম। এই হলো ট্রেনের ব্যাপার। তো তোমরা যদি লোকালে আসতে যাও খড়গপুরে, তোমাদেরকে মোটামুটি সব থেকে ফার্স্ট যে ট্রেনটা আছে সেটা হচ্ছে জনশতাব্দী। সেটা 7টা 55-তে যাচ্ছে। মোটামুটি 7:30টার মধ্যে তোমাদের খড়গপুর স্টেশনে আসতেই হবে, নাহলে কিন্তু ট্রেনটা মিস করে যাবে। তা এরপরে যেটা বক্তব্য সেটা হচ্ছে, ভিডিওটা আমি 4টে এপিসোডে ভেঙে দেবো। প্রথম এপিসোডটা থাকবে ট্রেন জার্নি প্লাস ওইখানের যে ট্যুরটা আছে সেই ট্যুরের কিছুটা বেসিক ইনফরমেশন। সেকেন্ড এপিসোড থাকবে আমরা রুম বুক করে গেছিলাম, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ওখানে যে আছে ঘাটশিলায়, সেইখানে রুম বুক করেছিলাম। সেই রামকৃষ্ণ মিশনের কিছু ফুটেজ এবং রুম ট্যুর, মানে টোটাল যে রুমটা কেমন সেই রুম ট্যুর, এবং 2 দিনের ট্যুর প্ল্যানিংটা প্রপারলি কিভাবে কিভাবে আমি অ্যাডজাস্ট করেছিলাম সেই ভিডিওটা থাকবে এপিসোড 2। এপিসোড 3 থাকবে ওই যে 2 দিন আমি ট্যুর করেছিলাম তার প্রথম দিনের পার্টটা থাকবে এপিসোড 3, আর সেকেন্ড দিনের পার্টটা থাকবে এপিসোড 4। এই টোটাল 4টে এপিসোড আমি ভেঙে দেবো। আশা করছি আমি টোটালি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি।